ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওসমান হাদিকে হত্যা করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি এই হত্যার নির্দেশদাতা। এর আগে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান পলাতক আসামিদের ভারতে অবস্থানের কথা বললেও আজ এ বিষয়ে কোনো সঠিক উত্তর দিতে পারেননি তিনি। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়, অস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস অন্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয়। এজাহার নামীয় পলাতক আসামি মোট ১৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-এর বি, ৩০২, ২০১, ১০৯ এবং ৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার, ভারত থেকে খুনিদের ফিরিয়ে আনা, দেশে ভারতীয় কর্মীদের কাজের অনুমতি বাতিল সহ ৪ দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সকালে শাহবাগ থেকে শুরু হয় এই মার্চ। বিকেল পর্যন্ত প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, রায়েরবাজার, মিরপুর ও উত্তরা। বিস্তারিত এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্টে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যার ন্যায় বিচারের সুরাহা না হওয়ায় ইনকিলাব মঞ্চের এই মার্চ, যার প্রতিপাদ্য মার্চ ফর ইনসাফ। রাজধানীর শাহবাগ চত্বর থেকে মঙ্গলবার সকাল 11:30টায় শুরু হওয়ায় মার্চে ইনকিলাব মঞ্চের কর্মী ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ। কর্মসূচি শুরুর আগে আশ্রিত খুনিদের ভারত ফেরত দিতে না চাইলে অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করার আহ্বান জানান সংগঠনের সদস্য সচিব। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ জুলাই আন্দোলনের বিরোধী শক্তিকে ফেরত না দিলে দেশে কর্মরত ভারতীয় নাগরিকদের কাজের অনুমতি বাতিলেরও দাবি করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। আমরা চাই যেই ভারত বাংলাদেশের এসব সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে। যদি না পাঠায় তাহলে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। তাহলে ভারতকে কথা শোনানোর জন্য জাতিসংঘ সহ যেই সকল সংস্থাগুলো রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। পরে 10টি পিকআপ ভ্যানে মার্চ রাজধানীর সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, রায়েরবাজার, মিরপুর 10 হয়ে বিকেলে উত্তরা এসে পৌঁছয়। প্রতি পয়েন্টে 4 দফার সমর্থনে সংক্ষিপ্ত বক্তৃতা করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, যে কোনো মূল্যে 4 দফা দাবি আদায়ে মাঠে থাকবেন তারা। আমরা বিচার নিয়ে ছাড়বো, আর যদি এই বিচার না হয় আমরা আরো কঠিন আন্দোলনের দিকে যাবো ইনশাল্লাহ। সর্বশেষ যতক্ষণ পর্যন্ত একটা অন্যায়ও থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে আমরা ততক্ষণ কর্মসূচি যেটা আছে এটা চলমান থাকবে। সন্ধ্যায় বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি হয়ে রাতে শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে এই মার্চ ফর ইনসাফ। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লা 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি ও মামলাবাজির রাজনীতি করে তাদের বিরুদ্ধে এবার ভোট দিতে হবে। সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এখন নেতারা টাকা নিয়ে ভোটারদের পিছনে ঘুরবে, তারপর নির্বাচন হয়ে গেলে জনগণ নেতাদের পিছনে ঘুরবে। জন্ম নিবন্ধন কার্ড, মৃত্যু সনদ, ইউনিয়ন পরিষদের কোনো সেবাই টাকা ছাড়া হবে না। ভোটারদের কেন্দ্রে পাহারা দেবার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। নেতা একদিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নেয়া, আর 5 বছর আপনি নেতার কাছে ঘুরেন কত 1000 টাকা নোট নেয়া। এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য হচ্ছে আমরা ভোট দেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। এর আগে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত চলে ভোট গ্রহণ। জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য 38 এবং
হল সংসদের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। নির্বাচনে প্রতি 100 শিক্ষার্থীর জন্য একটি করে ভোট গ্রহণ বুথ তৈরি করা হয়েছিল। 6টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। এর আগে 2 দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় বিগত বছরের 30 ডিসেম্বর। ভোট গ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন করেছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী এবং ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী। ছাত্রদল সমর্থিত প্যানেল তারা তাদের ভোটার আইডি কার্ডের পিছনে তাদের প্যানেলের ছবি যুক্ত করছে। তো এই ছবি যদি তারা অ্যালাউ করে তাহলে অন্যান্য প্যানেলগুলো, সেটা বাম হোক বা ছাত্রশক্তি হোক বা শিবির হোক বা স্বতন্ত্র প্রাণী, তাদের ব্যালটগুলো কেন ঢুকতে দেবে না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যদি নির্বাচন কমিশন এবং রাষ্ট্রীয় প্রশাসন তাদের এই নিরপেক্ষতা ধরে রাখতে পারে শেষ পর্যন্ত, তাহলে যে পরিবেশ আছে এখানে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার রুহের মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের চকরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা দীর্ঘ 16 বছরে দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিল। এদেশের মানুষের অধিকার হরণ করেছে। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। খুলনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনার সভায় উপস্থিত ছিলেন 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ও 29 নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটি ও পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে আওয়ামী লীগ ছেড়ে বিএনপির কর্মসূচিতে যোগ দিয়েই বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা, এমন অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে আওয়ামী লীগ ছেড়ে বিএনপির দলীয় কর্মসূচিতে যোগ দেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস ও তার অনুসারীরা। গতরাতে কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির অন্তত 10 থেকে 12 নেতাকর্মীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে তিতাস চেয়ারম্যানের সমর্থকরা। বাড়িঘরে হামলা লুটপাটের শিকার হওয়া ব্যক্তিরা জানান, হামলাকারীরা কদিন আগেই আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে সব দলের প্রার্থীদের মধ্যে যে সম্প্রীতি বিরাজমান আছে তা আগামী দিনের রাজনীতিতে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের প্রার্থীরা। সকালে চট্টগ্রামে আন্তদলীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন দলের প্রার্থীরা এসব কথা বলেন। নগরীর একটি রেস্টুরেন্টে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম এই সংলাপের আয়োজন করে। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলের নেতাকর্মীদের মধ্যে কোনো বিরোধ নেই। জনগণ আগামী নির্বাচনে যাদেরকে বেছে নেবেন তারা নির্বাচিত হয়ে সংসদে যাবেন। পরে সব দলের প্রার্থীদের অংশগ্রহণে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, গরুর মাংসের দাম একটু বেশি, ভোক্তাদের বাড়তি টাকা গুনতে হলেও এর ফলশ্রুতিতে ভালো দাম পাচ্ছেন প্রান্তিক খামারিরা। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে আইওটি বেসড 4F মডেল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের খরাপ্রবণ ও উপকূলীয় অঞ্চলে টেকসই জলবায়ু সহিষ্ণু প্রাণী সম্পদ উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সেমিনারে কথা বলেন তিনি। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ ওয়ালিউল হক, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান। দেশ বরেণ্য শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবি ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবার শুরুতেই বরেণ্য ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুদক। রাঙামাটি দুদকের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় ওষুধ সরবরাহে অসঙ্গতি এবং চিকিৎসক ও কর্মচারীদের অনুপস্থিতির বিষয়টি দেখতে পান তারা। রাঙামাটি দুদকের সহকারী পরিচালক জানান, হটলাইনে বিভিন্ন বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।
রস ছাড়াই ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে গুড় তৈরির চুলা ও অন্যান্য সরঞ্জাম সহ প্রায় 10 কেজি ভেজাল গুড় জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি ভেজাল গুড় তৈরির দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে 1000 টাকা জরিমানা করা হয়। এ ধরনের প্রতারণা বন্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান আসাদুজ্জামান। রাজনৈতিক প্রতিহিংসা ও আওয়ামী বিরোধী অবস্থানের কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এর নেপথ্যে কাজ করেছেন মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। হাদিকে প্রকাশ্যে গুলি করা ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নাহিদ প্রিন্সের রিপোর্ট। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কার। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ছদ্মবেশী আততায়ী প্রকাশ্যে গুলি করে 12 ডিসেম্বর। সেই ঘটনার পর সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর ওপর মোটরসাইকেল আরোহীর গুলির ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। উন্নত চিকিৎসার জন্য হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সকলের ভালোবাসা পেছনে ফেলে হাদি পাড়ি জমান পরপারে। তার জানাজায় জনস্রোতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি আরও জোরালো হয়। খুনিদের গ্রেপ্তারে আলটিমেটামও দেয় ইনকিলাব মঞ্চ। এমন প্রেক্ষাপটে পালিয়ে যাওয়া ফয়সাল করিম মাসুদকে হত্যাকারী এবং হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পি সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়ার কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়, অস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ততা তদন্তগুলো প্রমাণিত হয়। এজাহার নামীয় পলাতক আসামি মোট 17 জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং হত্যার নির্দেশ বাস্তবায়নকারীদের ধরতে কাজ করছে গোয়েন্দা পুলিশ। তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক চেষ্টার পাশাপাশি ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান গোয়েন্দারা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনার অংশ হিসেবে শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় শুভাকাঙ্ক্ষী হিসেবে অংশ নেয় ফয়সাল করিম মাসুদ। তারপর ওসমান হাদিকে অনুসরণ করে গুলি করে যাতে কেউ সন্দেহ না করে। জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে গ্রেপ্তার আসামিরা বলেও জানান গোয়েন্দারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে আপিল করেছেন 164 জন। এদিন নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছে এনসিপি। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবার বিষয়েও আপত্তি জানিয়েছে দল। আর লুণ্ঠিত অস্ত্রের প্রায় 15% এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন 15 লাখের বেশি প্রবাসী। বিস্তারিত দেখুন শিউলি রায়ের রিপোর্টে। মনোনয়নপত্রে যাচাই বাছাইয়ের প্রাথমিক বৈতরণী পার হতে না পারা প্রার্থীদের ভিড় এখন আগারগাঁও নির্বাচন ভবনে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে নির্বাচনী দৌড়ে টিকে থাকতে তারা এখন আইনি লড়াইয়ে। প্রথম 2 দিনে 164 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন। হলফনামায় ভুল, ঋণ খেলাপি ও সমর্থকদের স্বাক্ষরে গরমিল এমন নানা অভিযোগে বাদ পড়া প্রার্থীরা এখন নির্বাচন কমিশনের আপিল এজলাসে ন্যায় বিচারের প্রতীক্ষায়। ওনার নামে একটা অজ্ঞাত মামলা হয়েছে মিরপুর মডেল থানায়।
প্রার্থীর বাড়ি কুড়িগ্রাম, ইনি ওই মামলা সম্পর্কে কিছু জানেন না। সংশোধন ওখানেই করা যেতে পারতো, কিন্তু কেন সেটা আমাদেরকে এই ঝামেলা পোহাতে হলো। এদিকে মনোনয়ন যাচাই বাছাই ইসির পক্ষপাতিত্বমূলক আচরণের পাশাপাশি প্রশাসন একদিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি তুলেছেন তিনি। অভিযোগ আছে ইসলামী আন্দোলনেরও। জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এক ধরনের কনসার্ন ছিল যে আমরা চাই না যে ফ্যাসিবাদের যারা দোষর আছেন এবং বিগত ফ্যাসিবাদকে যারা বিভিন্ন উপায়ে বৈধতা দিয়েছেন তারা যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন। দুই একটি রাজনৈতিক দলের প্রধান তারা ভিভিআইপি প্রটোকল পাচ্ছে, এটা জনমনে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরায়। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, লুণ্ঠিত অস্ত্রের প্রায় 15% এখনও উদ্ধার হয়নি, তা অবিলম্বে উদ্ধার করতে হবে। একই সাথে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো অবস্থাতেই দেশে অস্ত্র প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, এগুলো খুঁজে পেতে হবে। যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। নির্বাচনের আগে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করে দেওয়া হবে জানিয়ে কমিশনার সানাউল্লাহ আরও বলেন, রোহিঙ্গাদের অবাধ চলাফেরার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প অবশ্যই আমাদেরকে সিল করতে হবে এবং বর্ডারকে সিল করে দিতে হবে। এদিকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য সোমবার শেষ দিন পর্যন্ত নিবন্ধন করেছেন 15,33,682 জন প্রবাসী ভোটার, যাদের মধ্যে শীর্ষে রয়েছে সৌদি প্রবাসীরা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ একটি ভারতীয় দল উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ছিল ভারতের সেবাদাস। অন্যদিকে রিজভী আহমেদ বলেছেন, বিএনপি সব শ্রেণী পেশার মানুষের জন্য সমতার দেশ করতে চায়। কক্সবাজার ও ঢাকায় পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে কক্সবাজার চকরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিলের। দোয়াপূর্ব আলোচনায় সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত ছিল প্রতিবেশী রাষ্ট্রের সেবাদাস। দেশকে পরিণত করেছিল একনায়কতান্ত্রিক শাসনে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান থেকে বিলুপ্ত করে দীর্ঘ 15-16 বছর এই দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন। পতন হয়েছে সেই ফ্যাসিবাদী শক্তির, আশ্রয় লাভ করেছে কোথায়? তার নিজের স্থানে, দিল্লিতে। এরা ভারতীয় দল, এরা ভারতের সেবাদাস সরকার ছিল। এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয় নাই। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধন অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, বিএনপি একটি সমতার বাংলাদেশ গড়তে চায়। আমাদেরকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে। নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে, কে বড় কাজ করে, এই ব্যবধান থাকবে না। শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন। ভোট উৎসব শেষে এখন চলছে গণনা। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। যদিও নির্বাচন ঘিরে প্রার্থীরা দফায় দফায় সংবাদ সম্মেলনে অনিয়ম ও পাল্টাপাল্টির অভিযোগ করেছেন। জুবাইর প্রধানের রিপোর্ট। 2005 সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর 2 দশক পেরোলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হলো ছাত্র সংসদ নির্বাচন। সবশেষ নির্বাচন হয়েছিল 1987 সালে, তখন প্রতিষ্ঠানটি ছিল জগন্নাথ কলেজ। তাই ছাত্র সংসদ নির্বাচনের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে শীতের দাপট উপেক্ষা করেই ভোর থেকে ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। নির্বাচন ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাস জুড়ে। আজকে
আমাদের বলা হচ্ছে যে যৌবনের প্রথম ভোট যোগসু। একটা উৎসব মুখর একটা অবস্থা, মানে প্রচুর এনজয় করছি আমরা সবাই। শিক্ষার্থীদের দাবিগুলো যারা সামনে উপস্থাপন করবে আমরা তাদেরকেই ভোট দিয়ে আগায় রাখবো। নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল সহ মোট 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 12 জন, জিএস পদে 9 জন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 8 জন প্রার্থী। নির্বাচনী উৎসবের মাঝেই আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন প্রধান দুটি ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবির। আমরা দেখেছি যে অদম্য জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে। এই টোকেন ভোট কেন্দ্রে ঠিকই যায়, অন্য প্যানেলের টোকেন ভোট কেন্দ্রে যাইতে পারবে না। এরকম দ্বিচারিতামূলক আচরণ আমরা এই নির্বাচন কমিশন থেকে আশা করি না। শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য, এমনকি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের, এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন বরাবরের মতোই তারা দায় সারার কথা বলছে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নির্বাচন পর্যবেক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসেন সংবাদ সম্মেলন করেন। তিনি কেন্দ্রের ভেতরে ছাত্রদলের পোলিং এজেন্টদের ভোটার স্লিপ বিতরণের অনিয়মের অভিযোগ তোলেন। নির্বাচন কমিশনের কাছ থেকে কিভাবে এই সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে গেল, তারা এই লিস্ট করে কেন্দ্রে ঢুকিয়ে দিয়েছে। এটি যারা এই লিস্ট সরবরাহ করেছে তাদের ব্যাপারেও অ্যাকশন গ্রহণ করতে হবে। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি সতর্কতা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাজিব, ভোট গণনার কোনো তথ্য কি পেয়েছেন? কোনো ফলাফল হাতে এসেছে কিনা? এছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? তথা উৎসবমুখর পরিবেশে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের পর কিন্তু এখনো ভোট গণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। প্রায় 4 ঘন্টা অতিক্রম করেছে। সেই ক্ষেত্রে বলা যায় যে এখনো ভোট গণনা শুরু না হওয়াটা আসলে বলা চলে যে ছাত্ররা বা শিক্ষার্থীরা যেটি বলছিলেন অব্যবস্থাপনার একটি ছাপ বলা যায়। কিন্তু নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন যে ভোট গণনা যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে, কিন্তু এখনো পর্যন্ত ভোট গণনা শুরু করতে পারেনি এই নির্বাচন কমিশন। সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপারগুলো রাখা আছে, ব্যালট বক্সগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে যারা প্রার্থী রয়েছেন কিংবা পোলিং এজেন্ট রয়েছেন তাদেরকে এই অডিটোরিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে এই অডিটোরিয়াম থেকে বাইরে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। এবং সংবাদ মাধ্যম কর্মীরা আমরা আছি, আমরা অপেক্ষা করছিলাম যে কখন নাগাদ আসলে ভোট গণনা শুরু হয়, যেটি আসলে এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। সুতরাং বলা যায় যে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে ফলাফল পাওয়ার ক্ষেত্রে। সেটি হয়তো মধ্যরাত পর্যন্ত গড়াতে পারে এমনটি আমরা ধারণা করছি। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে যদি একটু বলে রাখি, পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে, তবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখনও সেটি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় তার আশপাশের এলাকায় কিন্তু আমরা তাদেরকে অবস্থান করতে দেখেছি এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে প্রথমবারের মতো তাদের এই ছাত্র সংসদ নির্বাচনে আসলে কারা বিজয়ী হয়ে আসেন সেই অপেক্ষায় কিন্তু তারা এখনও আছেন। সেই অপেক্ষাটি হয়তো মধ্যরাত পর্যন্ত গড়াতে পারে, যেহেতু এখনও ভোট গণনা আসলে শুরু হয়নি। আর তাছাড়া যদি একটু বলি যে হল সংসদ নির্বাচনে 77% ভোট পড়েছে এমনটি আমরা জানতে পেরেছি এবং যেই ছাত্র সংসদ নির্বাচন রয়েছে সেখানে 65% ভোট পড়েছে বলে আমরা অনানুষ্ঠানিকভাবে এই নির্বাচন কমিশন সূত্রে জানাচ্ছি। এই ছিল আমার কাছে সর্বশেষ কথা। বঙ্গোপসাগরের তলদেশে প্লাস্টিকের অস্তিত্ব, জেলিফিশের অস্বাভাবিক আধিক্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি একথা বলেন। গত বছরের 21শে অগস্ট থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত 8টি দেশের 25 জন বিজ্ঞানীর সমন্বয়ে এই জরিপ চালানো হয়, যার মধ্যে 13 জন ছিলেন বাংলাদেশে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেসের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী বৈঠকে গবেষণা উপাত্ত তুলে ধরেন। তিনি জানিয়েছেন, গবেষণায় 65 প্রজাতির নতুন জলজ প্রাণীর অস্তিত্ব পাওয়া গেলেও পরিবেশগত ভারসাম্যহীনতার চিত্র ফুটে উঠেছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীতে এলপিজি সিলিন্ডারের সংকট। চাহিদা থাকলেও এলাকার খুচরা দোকানগুলোতে মিলছে না সিলিন্ডার।
অনেক খোঁজাখুঁজির পর কাঙ্ক্ষিত গ্যাসের সন্ধান পেলেও গুনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত 700 থেকে 800 টাকা। এদিকে অসাধু ব্যবসায়ীরা অস্বাভাবিক দাম বাড়িয়েছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলছেন এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যেসব বাসায় পাইপলাইনে সরবরাহকৃত গ্যাস সংযোগ নেই তাদের অন্যতম ভরসা এলপিজি গ্যাসের সিলিন্ডার। কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ করেই উধাও হতে শুরু করে এই গ্যাস সিলিন্ডার। এরপর নতুন বছরে সরকার দাম সমন্বয় করে 53 টাকা বাড়ানোর পরও সংকট কাটেনি, বরং এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন দোকান ঘুরেও গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন না ক্রেতারা, যদিও বেশিরভাগ দোকানেই তালা ঝুলতে দেখা যায়। আবার কোথাও কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা। আগে তো গ্যাস সিলিন্ডারে ফোন দিলে বাদে গ্যাস না বাসায় দেওয়া যেত, আর এখন গ্যাস সিলিন্ডারে ফোন দিলে বাদে এখন বলে কোনো গ্যাসই নাই। সরকারের কাছে আমাদের একটা আবেদন যে আপনারা এই সিন্ডিকেটের কবল থেকে আমাদের মুক্ত করেন। গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে বাসাবাড়ির দৈনন্দিন রান্নার কাজ। অতিরিক্ত দামে গ্যাস কিনে সাধ্যের সাথে ব্যয়ের সমন্বয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন গৃহিণীরা। কালকে তো সারাদিন রান্না করতেও পারিনি, গ্যাসের জন্য টাকা থাকতেও তো আমরা নিয়ে আসতে পারছি না, ডবল দাম হয়ে গেছে। হিসেব তো করতে হয়, আমাদের নিত্যদিনের সংসারে কত বাড়তি খরচ না, এটা একটা 2800 কথা হই না আনি নেই, না আনার পরে পরে কালকে রুটি না এমনি পাউরুটি কিনে না খাইছি, সকালে মনে না খাওয়ার মতোই। যদিও সরকারের হিসাব মতে গেল নভেম্বরের তুলনায় গত ডিসেম্বরে 21% বেশি এলপিজি গ্যাস আমদানি হয়েছে। তবে বিক্রেতারা গ্যাস সিলিন্ডারের সরবরাহ সংকটের অজুহাত দিয়ে দোষ চাপাচ্ছেন ডিলারদের উপর। ভাই মাল দিব তো 14 তারিখে ভাই, আমাদের প্ল্যান্টে গাড়ি আটকে রয়েছে, মাল আসলে তারপরে মাল দেবো। আপনার মালটা কই থেকে দেবো আমরা তো পাইতে হইব। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন, কারসাজির মাধ্যমে ব্যবসায়ীরা এলপিজির দাম বাড়াচ্ছেন। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যে অস্বাভাবিক যে হয়েছে এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অগস্ট গণঅভ্যুত্থান দমনে কারফিউ জারি নিয়ে ট্রাইব্যুনালে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর আসামি পক্ষের আইনজীবী। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং সালমান এফ রহমানের মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানিতে তারা পরস্পর বিরোধী মত দিয়েছেন। আগামী 12 জানুয়ারি এই মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। হাসান জাবেদের রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানে হত্যায় উস্কানি, প্ররোচনা ও সহযোগিতার অভিযোগ আনা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে। গত 4 ডিসেম্বর সেই অভিযোগ আমলেও নেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয় সালমান এফ রহমান, আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলকের সাথে ফোনালাপে ইন্টারনেট বন্ধ রাখার এবং কারফিউ দেওয়ার নির্দেশ দেন। অভিযোগ গঠনের শুনানিতে আসামিদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন তাদের আইনজীবী। বলেন, কারফিউ জারি করা হয়েছিল জানমালের নিরাপত্তার জন্য। কারফিউ দেওয়ার মূল উদ্দেশ্য হলো যারা আন্দোলন করছে, ঘরের বাইরে বেরিয়ে এসছে, তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান করা। সেই ক্ষেত্রে আমি বলছি যে বর্তমান সরকার আমলেও গোপালগঞ্জে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেইখানে কিন্তু সরকার কারফিউ জারি করেছিলেন। কারফিউ জারির কোনো আইনগত অপরাধ নাই, এইটা আইনে প্রোভাইড করে। তবে কারফিউ নিয়ে পাল্টা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, 1400 মানুষকে হত্যা করা হয়েছে কিনা আসামি পক্ষের এমন প্রশ্নের চেয়ে বড় বিষয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা, আর আসামিরা এসব অপরাধ করেছেন কিনা। জুলাই আগস্টের এই মুক্তিকামী মানুষের মুক্তির সংগ্রাম, সেইটাকে দমন করার জন্য কারফিউ ব্যবহার করা হয়েছিল। সুতরাং কারফিউ কোনো আইনসম্মত কারফিউ ছিল না, এটা ছিল গণহত্যাকে ফ্যাসিলিটেট করার জন্য একটা নির্দেশ, পরিকল্পনা, যেটাকে আমরা ক্রাইম হিসেবে আদালত উপস্থাপন করেছি। আসামিদের বিরুদ্ধে আনা অপরাধের সত্যতা রয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানায় প্রসিকিউশন। তবে আসামি পক্ষের আইনজীবী মনে করেন, তার মক্কেলদের বিরুদ্ধে কোনো তথ্য উপাত্তের মাধ্যমে অপরাধ প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন, তাই তাদের খালাস চান তিনি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
ক্রিকেট টি-20 বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন হলেও মাঠের খেলায় তেমন প্রভাব পড়বে না বলেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। অন্যদিকে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছে পরের বার থেকে আইপিএল নিলামে নাম দেবার আগে ভাববেন তিনি। কুশল ইয়াসিরের ডেস্ক রিপোর্ট। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বদলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসির কাছে বিসিবির দেয়ার চিঠির উত্তর এখনও মেলেনি। তবে বিশ্ব আসরের সহ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ গেলেও এতে বড় ধরনের সমস্যা হবে না। বিপিএলের অনুশীলনের পর ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা জাতীয় দলের এই অলরাউন্ডার এই কথা জানান। না আসলে আপনি যদি চিন্তা করেন জানি না আসলে কি হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি-20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য, হোয়াট এভার এটা যেখানে হোক। মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হয়। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলা জাতীয় দলের পেসার বলছেন পরের বার আইপিএল নিলামে নাম দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন। আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না, যে প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। বিপিএল শেষ হতেই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসর খেলতে বিমান ধরবেন সাইফুদ্দিন তানজিম সাকিবরা। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে টি-20 বিশ্বকাপের 10ম আসর। কুশল ইয়াসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। আইপিএল সম্প্রচার বন্ধে প্রভাবিত হবে না বাংলাদেশের অর্থনীতি কিংবা সরকারি ক্রয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অন্যদিকে ইস্যুতে ঢাকার অবস্থান যথাযথ বলছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আর এটাকে অ্যাগ্রিভেট করবে না, এটা দুই দেশই ইস্যু করবে। আপনার অনেক এক্সাম্পল, হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল, তাই না? পৃথিবীর লোকজন যায় নাই, হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু ওখানে গিয়েছিল তো। আর এর আগে তো ইস্ট ওয়েস্ট জার্মানি যেহেতু যা আমার মনে একটা ইমোশনের সাথে কাজ হয়েছে, তো এটা দুই পক্ষ একটু বিবেচনা করে এটা করেছে হবে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক। আমরা যেটা আশা করি যে দুই পক্ষ মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো।